মানবিক করিডোরে নিরাপত্তার শঙ্কা দেখছে রাজনৈতিক দলগুলো। ওখানে যদি গৃহযুদ্ধের যদি অংশ হিসেবে আমরা চলে আসি তাহলে এটা তো বাংলাদেশের একটা কাজে রূপান্তরিত হবে। সংঘাত সংঘর্ষ বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে যেতে পারে। পরিষ্কার ব্যাখ্যার তাগিদ বিশ্লেষকদের। করিডোর বলতে আমরা আসলে কি বুঝছি সেটা এখনো স্পষ্ট না। ভোটের আগে নৈরাজ্য রুখতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার, জনমানুষের আস্থা ফেরানোর তাগিদ। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় ইসি, প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি। ঢালিউডের 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগের নির্দেশ। দেশের সব পলিটেকনিকের শাটডাউন কর্মসূচি, 6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ। সব হিসাব পাল্টে দিয়ে কানাডায় টানা চতুর্থবারের মতো লিবারেলদের জয়, আবার প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। আমাদের নিউজ 24 সংবাদে সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি। দল তিনটির নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় এই করিডোর দেয়া হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। পুরো বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আহ্বান জানাচ্ছেন তারা। বাকিটা জানাচ্ছেন সাইফুল ইসলাম। বছরের পর বছর ধরে মিয়ানমার থেকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছেই, অথচ আলোচনার সমঝোতা হলেও এখনও একজনকেও ফেরত পাঠানো যায়নি। এর মধ্যেই আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে দেশটির যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখানকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এমন অবস্থায় আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, কারণ সীমান্ত অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যেই আরও একটি প্রসঙ্গ নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা, তা হলো জাতিসংঘকে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর করিডোর দিতে ঢাকার নেয়া নীতিগত সিদ্ধান্ত। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এই করিডোরে দিয়ে যদি ওই আরাকানের ওখানে যদি গৃহযুদ্ধের যদি অংশ হিসেবে আমরা চলে আসি তাহলে এটা তো বাংলাদেশের একটা কাজে রূপান্তরিত হবে। সেই জন্য আমরা মনে করি যে এই সরকারের সিদ্ধান্তটা আমাদের সাথে সবার সাথে আলোচনা করে নিলে, যেহেতু এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, করিডোর দিলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। নীতিগতভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ হলো এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে সংঘাত সংঘর্ষ বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে যেতে পারে। জাতীয় নাগরিক পার্টিও করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে বিস্তারিত আলোচনার পক্ষে। এখন হয়তো সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যেহেতু ইমপ্লিমেন্টেশন হয় নাই, এটা রাজনৈতিক দলগুলোর সাথে যদি সম্ভব হয় আলোচনা করা উচিত। কারণ না হলে যেটা হবে যে অনেকের মধ্যে অনেক ব্যাপারে বিভ্রান্তি আছে বা অনেক কনফিউশন আছে, অনেকে মনে করছেন এটা দিয়ে কোনো আমরা বড় ধরনের কোনো ভূরাজনৈতিক খেলার মধ্যে পড়ে গেলাম কিনা। তিনটি দলে মনে করছে বিষয়টি সরকারকে বিস্তারিতভাবে পরিষ্কার করতে হবে। হিউম্যানিটেরিয়ান করিডোর বলছে, কিসের হিউম্যানিটেরিয়ান করিডোর? এটা তো এক্সপ্লেনেশনটা তো গভর্নমেন্টে দেওয়া উচিত জনগণকে, জনগণ বুঝবে কেমন করে। বাংলাদেশ যদি আবার ফিলিস্তিনের মতো পরিস্থিতি হয়ে যায় তাহলে লং টার্মে আমরা জাতিগতভাবে এটার ভোগান্তির শিকার হব। সুতরাং এক বাক্যেই কথা হচ্ছে, এই ধরনের করিডোর কতটুকু যৌক্তিক এটা আরও সুচিন্তিতভাবে বিবেচনা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো স্পর্শকাতর ইস্যুতে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিতে হবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। আরাকান আর্মিকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পাশাপাশি এমন সিদ্ধান্তে হুমকিতে পড়তে পারে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বিস্তারিত দেখুন প্রমা চৌধুরীর প্রতিবেদনে।
গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা জানিয়েছে বাংলাদেশ। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের সাথে বাংলাদেশের প্রতিশ্রুতির লিখিত কোন নথি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। রোহিঙ্গা সমস্যা সমাধানের দায়িত্ব জনগণ এ সরকারকে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। তাদের লিখিত প্রতিশ্রুতি দরকার যে এই সহায়তার কারণে আমরা এদের ফেরত নিব। তাকে একটা বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক করতে। তাকে কিন্তু কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে। তাকে ম্যান্ডেট দেওয়া হয়নি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমাধান করতে ইত্যাদি। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। করিডোর সেটা হয়তো পুরা জাতিকেই জানানো উচিত ছিল, বা অন্যান্য দেশের যত দল আছে বা রাজনৈতিক দলগুলো তাদের একটা কনসেনসাস বা একটা সম্মত সিদ্ধান্ত তাদের সাথে আলোচনার মাধ্যমে নেয়, বিকজ এটা একটা কৌশলগত অবস্থান বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে। উদ্দেশ্য সেখানে হাসিল করার জন্য এই করিডোর হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য সমূহ ঝুঁকির সৃষ্টি করবে বলে আমি মনে করি। যদিও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালুর বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের নেতৃত্বে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র লজিস্টিক সহায়তা প্রদানে আগ্রহী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। তাই ভোটের আগে পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করে তুলতে না পারে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, গত সরকারের 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে এই আয়োজন। বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও সারা দেশের পুলিশ কর্মকর্তারা যোগ দেন এই অনুষ্ঠানে। আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশের মনোবল ছিল ভঙ্গুর, সে অবস্থা কাটিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিত করুন, যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সময়টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যেন এ সময় দেশকে অস্থিতিশীল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং তাদের আস্থা অর্জন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সরকার প্রধান। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায় জামায়াত ইসলামী, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। এর আগে পথসভায় বলেন, মৌলভীবাজারের জনগণ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন।
আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় তিনি মন্তব্য করেন। বলেন, সাধারণ মানুষই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় ধানের শীষে ভোট চান বিএনপির এই নেতা। ফখরুল বলেন, বিএনপি কোনো প্রতিহিংসা চায় না। এ সময় নেতাকর্মীদের খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেন তিনি। আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যা কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলো আমরা করে দেব। ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে, আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে দিবে। ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। প্রবাসীদের ভোট দেওয়ার মাধ্যম নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াত সহ বড় দলগুলো চায় প্রক্সি ভোটিং, আর পোস্টাল ও অনলাইন ভোটিং এর পক্ষে এনসিপি। মঙ্গলবার সকালে একটি সেমিনারে আবারও নিজেদের অবস্থান জানালেন দলগুলোর নেতারা। আয়োজনে সিইসি জানান, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে চায় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নেই। অনেক দেরিতে হলেও এই সুযোগ চালু করতে চায় নির্বাচন কমিশন। তবে প্রক্সি নাকি পোস্টাল বা অনলাইন ভোটিং ব্যবস্থায় এই দ্বার খুলবে, তা নিয়ে বিপরীতমুখী রাজনৈতিক অঙ্গন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বিষয়ে একটি সেমিনার হয়। অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ 20টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিইসি বলেন, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে চায় কমিশন। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। এজন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি, যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া হবে তা নিয়ে রয়েছে বিভক্তি। বেশিরভাগ দল প্রক্সি ভোটিং এর পক্ষে। এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে। এদিকে পোস্টাল ও অনলাইনে প্রবাসীদের ভোট নেওয়ার পক্ষে এনসিপি। প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। প্রবাসীদের ভোটিং নিয়ে আগামী 15 মের মধ্যে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। এসব আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ অভিনয় শিল্পীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে আদালতে। এর তদন্ত করছে ভাটারা থানা। আসামির তালিকায় আরও নাম রয়েছে সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীর। ভাটারা থানার মামলার নথিপত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় এসব শিল্পীকে আসামি করা হয়েছে। অভিযোগ, এই তারকারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন এবং বিগত সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় হত্যা চেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন।
ভাটারা থানার ওসি জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে। মামলাটা কোর্টে হয়েছে, কোর্ট আমাদের এখানে পাঠাইছে এফআইআর হিসেবে নেওয়ার জন্য। মামলাটা করেছে কোর্টে, গতকালকে আসছে। ওই বৈষম্য বিরোধী আমরা মামলা হয়েছে, বৈষম্য বিরোধী যে মামলাগুলো জুলাই আগস্টে ওই মামলা হয়েছে। আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলিতে বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে হাসিনা পরিবারের দুর্নীতির তদন্তে আদালতের নির্দেশনা পেলে রেড অ্যালার্ট জারি করা হতে পারে বলেও জানান তিনি। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুতুলের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ তদন্তে নেমে দুদকের আবেদনের প্রেক্ষিতে গুলশানের করবি ভবনের 203 নম্বর ফ্ল্যাটটি ক্রোকের পাশাপাশি রিসিভার নিয়োগের নির্দেশ দেয় আদালত। এদিকে পুতুলের বিরুদ্ধে পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আদালতের নির্দেশনায় রেড অ্যালার্ট জারি করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর এই মেয়ের বিরুদ্ধে ইতিমধ্যে মোট 3টি মামলা দায়ের করেছে দুদক। অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনা ও বোন রেহানার পরিবারের সদস্যরা দুর্নীতির দায়ে দুদকের মামলায় জড়িয়ে পড়েন। দুদক জানায় তদন্তের প্রয়োজনে পলাতক যে কারো বিরুদ্ধেই রেড অ্যালার্ট জারি হতে পারে। তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করা প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিন সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে 8 কোটি টাকার সন্দেহজনক লেনদেন থাকায় মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন। 6 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের ক্লাস সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না, আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করার পরও ফলাফল পাননি তারা। জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্কার কমিশনের দিকে। কারিগরি সংস্কার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে। একই দাবিতে চট্টগ্রাম, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুয়েট বলা আমাদের একটা প্রতিষ্ঠান, তা আমাদের এতগুলো পোলাপান কই ভর্তি হবে? আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া হলে পলিটেকনিক চালু হবে। আমাদের আন্দোলন চলে আসছে, সেটা এখনো মেনে নেওয়া হয় নাই। 6 দফা দাবিতে গেল 16 এপ্রিল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আমেরিকার মতো বেস্ট কোয়ালিটির কটন দুনিয়ার কেউ দিতে পারবে না। এই দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। টেকসই পোশাক সরবরাহের চেইন তৈরি এবং মার্কিন তুলা রপ্তানি সম্প্রসারণ সম্পর্কে জ্ঞান এবং তথ্য
সরবরাহের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত ইউএসএ সাস্টেইনেবল সোর্সিং সেমিনারে এমনটাই জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এদিকে অনুষ্ঠানে অংশ নিয়ে বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, নিজ দেশের টাকা পাচার করে অন্য দেশে লোকাল কর্মসংস্থান তৈরির চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, এখন থেকে ভারতীয় পোশাক বাংলাদেশে ঢুকতে হলে প্রাইস ট্যাগ দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আমরা যখন বিদেশে এক্সপোর্ট করি আমরা প্রাইস ট্যাগ বসায় এক্সপোর্ট করি। ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে ঢুকলে প্রাইস ট্যাগ দিয়ে ঢুকতে হবে, নির্ধারণ করতে হবে এটা ট্যাক্স কত হবে। আপনি $3 দিয়ে ঢাকা বেচবেন 25 লাখ টাকায়, এটা হতে দেওয়া যাবে না। এখন থেকে প্রাইস ট্যাগ ইন্ডিয়া যদি বাংলাদেশের পণ্য বিক্রি করে প্রাইস ট্যাগ হতে হবে এবং এটা ট্যাক্স দিয়ে আসতে হবে। আমার সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স থেকে। The collaboration between American cotton and the manufacturing industry here in Bangladesh grow for the benefit of both economies, for the benefit of our bilateral relation, for the benefit for the consumers, because in the end, American cotton and Bangladesh manufacturing are a perfect fit. আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টি আবারও ক্ষমতায় ফিরছে। তবে মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেলরা বিজয় অর্জন করলেও প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে সরকার গঠনে তাদের এবারও ভরসা অন্যান্য ছোট দল। কানাডার ফেডারেল নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরার পথে লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি ক্ষমতা ধরে রাখায় কানাডার রাজনীতিতে ফিরেছে নতুন করে প্রাণ। 343টি আসনের হাউস অফ কমন্সে লিবারেলরা এখন পর্যন্ত 164টি আসনে এগিয়ে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 172টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি 150টি আসনে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেলরা ক্ষমতা ধরে রাখার পূর্বাভাস আসার সাথে সাথে মেতে ওঠে ওয়াচ পার্টিতে। এই জয়কে তারা দেখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তায়। লিবারেলদের সরকারে থাকা আমাকে খুশি করে। আমি আজীবন উদারপন্থী। আমি কানাডার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমার মনে হয় পিয়েরের পৈলি ভরে যদি তার আসনে না জিতত তবে তা চমৎকার হতো। ফলাফল মেনে নিয়ে পরাজয় স্বীকার করেছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পৈলিভর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনায় শক্ত অবস্থান নিতে চান। এজন্যই তিনি একটি শক্তিশালী ও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় ছিলেন। তবে ভোটের ফলাফলে স্পষ্ট, জনগণ তাকে আবারও ক্ষমতায় আনলেও তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেননি। বিশ্লেষকদের মতে কার্নির নেতৃত্বে লিবারেলরা কিভাবে জোট বা সমর্থন সংগ্রহ করে সরকার চালায় এবং তারা তাদের নির্বাচনী অঙ্গীকারগুলো কতটা বাস্তবায়ন করতে পারে সেদিকে নজর গোটা বিশ্বের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফেডারেশন কাপের 15 মিনিটের ফাইনাল টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে 5-3 গোলে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। গত সপ্তাহে জন্মদিনের উপহারটা কোচ ভ্যালেরিও তিতাকে ঠিকই দিয়েছেন তার শিষ্যরা। এমেকার পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। অবশেষে সমাপ্তি এলো নাটকীয় ফেডারেশন কাপ ফাইনাল 2024-25-এর। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের নৈপুণ্যে টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে 5-3 ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ট্রফি উল্লাসে মাতলেন তপু মোরসালিনরা। গেল মঙ্গলবার জন্মদিনের পাওনা উপহারটাও পেলেন কোচ ভ্যালেরিও তিতা। ফেডারেশন কাপের এবারের ফাইনাল জন্ম দিয়েছে অনেক আলোচনা সমালোচনার। প্রথমবার আলোক স্বল্পতায় খেলা বন্ধ। সপ্তাহ ঘুরতেই নাম পরিবর্তন হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের। নিয়ম অনুযায়ী 15 মিনিটের ফাইনালে আগের দল নিয়েই খেলতে হয় দুদলকে। গত সপ্তাহে অতিরিক্ত সময়ের শেষ দিকে ফাহিম লাল কার্ড দেখাতে সেই 10 জন নিয়েই মাঠে নামতে হয় বসুন্ধরা কিংসকে। তবে মাঠের খেলায় আধিপত্য দেখে তা বোঝা মুশকিল। মাত্র 15 মিনিটে বেশ কিছুবার হলুদ কার্ডের ব্যবহারও করতে হয় রেফারি সাইমন হাসানকে। টাইব্রেকারের প্রথম শটে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথান ফার্নান্দেজ। পরের শটে ঢাকা আবাহনীর সমতা। বদলি নামা মোরসালিনও ভুল করেননি স্পট কিকে।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিংস গোলকিপার শ্রাবণ। এমেকার শট ফিরিয়ে সেলিব্রেশনে মাঠে ফিরিয়ে আনেন আর্জেন্টাইন কিপার এমি মার্তিনেজকে। বয়সভিত্তিক দলের সতীর্থ মিরাজুলের পেনাল্টিও ফিরিয়েছিলেন, তবে লাইনের বাইরে আসায় তা বাতিল হয়। তাতে কি 5 পেনাল্টির 5টিতে গোল করেছে কোচ ভ্যালেরিও তিতার শিষ্যরা, আর তাতেই এবারের শিরোপাটাও কিংসের ঘরে। তৌসিফুল হাসান, নিউজ 24। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।